This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. সকাল 10টা শুরু করছি দমদার 10 আপনাদের সঙ্গে আমি মঞ্জিরার। শুরুতেই থাকছে সাইবার জালিয়াতির খবর। অরক্ষিত এটিএম আর সেখানে সাইবার জালিয়াতি। খাস কলকাতায় এটিএম থেকে খোয়া গেল লক্ষাধিক টাকা, তাও একদম ব্যাংকের পাশের এটিএম থেকে। ঘটনাস্থল সন্তোষপুরের কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে এসবিআই এটিএম এবং সেখানেই এসবিআই এর শাখাও রয়েছে একদম পাশে। অভিযোগ, এটিএমে কার্ড ঢোকাতেই আটকে যায়। কার্ড বের করতে না পেরে হেল্পলাইনে ফোন করেন অভিযোগকারী। কার্ড ব্লকও করে দেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার অ্যাকাউন্ট থেকে 3 বারে মোট 25,000 টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সার্ভেপাক থানায় অভিযোগ দায়ের। আরও বেশ কয়েকজন একই অভিযোগ এনেছেন, যার মধ্যে একজন লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে অভিযোগ জানিয়েছেন। অরক্ষিত এটিএম কি জালিয়াতদের টার্গেট? তো আমি ভেতরে এটিএম দেওয়ার পরে এটিএম কার্ডটা পুরো ভেতরে চলে যায় একদম এটিএমে। নর্মালি স্যার এটিএমে ঢুকে অনেক সময় আটকে যায় কার্ড, আমরা প্রেস করে ওটাকে বের করে নিই। তো কালকে সে ওটা পুরোটাই ভেতরে চলে গেছিলো। তো তারপরে আমি অনেক চেষ্টা করেছি বের করার, কিন্তু এটিএম কার্ডটা বের করতে পারিনি। তারপরে ওখানে যে দেওয়া নাম্বারটা ছিল, টোল ফ্রি নাম্বার, ওকে আমি কল করি যে স্যার আমার এরকম একটা এটিএম কার্ড, আমি টাকা তুলছিলাম তো আটকে গেছে, ভেতরেই পড়ে গেছে, মানে ভেতরেই মেশিনের ভেতরে চলে গেছে, আমি বের করতে পারছি না। তখন ও বললো যে ঠিক আছে, তো আপনি একটা কাজ করুন, আপনি একটা ওখানে, আমাদের তো কমপ্লেন এখানে এরকম হবে না, আপনি একটা আমাদের যে কোড আছে, আপনি 033 প্রেস করে দুবার ক্যান্সেল করে দিন। তো আমি সেই মতন 033 প্রেস করলাম, দেন ক্যান্সেল বাটন প্রেস করলাম। দেন আবার স্যার বললো, ও এবার আপনি আপনার যে এটিএম কার্ডটা, আমরা তো জানি না আপনার কোন এটিএম কার্ড, তাহলে আপনার এটিএম কার্ডটা কনফার্ম করার জন্য আপনার পিন কোডটা দিয়ে দিন ওখানে মেশিনে। ও কিন্তু জিজ্ঞেস করলো না আমাকে যে আমাকে বলুন বা কিছু, আমি পিন কোড দিতে মতন দিয়ে ফের ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করার পরে স্যার ও বললো ঠিক আছে, দেন আপনি চলে যান, এখন কাল সকাল 9টার সময় এসে আপনি কার্ডটা আধার কার্ড শো করিয়ে কার্ডটা নিয়ে যাবেন। তো আমি সেই মতন স্যার চলে যাই। তো দেন 10টা নাগাদ স্যার দেখি আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে যাচ্ছে, মানে 10,000 করে কাটছে। এবার এতটা স্পিডি কাটছিল স্যার, আমি যে মানে ওপেন করার আগে দেখছি আমার অলরেডি 1,30,000 টাকা কেটে নিয়েছে। খাস কলকাতা ইএম বাইপাসের মতো জায়গা, কিশোর ভারতী স্টেডিয়াম অত্যন্ত পপুলার একটা জায়গা। সেখানে ব্যাংক রয়েছে, ব্যাংক লাগোয়া এটিএম রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। একজন ভুক্তভোগীর কথা আপনাদের শোনালাম, আরও আছে, শুনুন। দিয়ে অনেক চেষ্টা করলাম, চেষ্টা করলে ভাই আমার আরও 2 ব্যক্তি যারা জানে এটিএম ভালো, তারাও মানে চেষ্টা করলো কার্ডটা বাই করার জন্য, কোনো বাইরে না। তারপর টোল ফ্রি দেওয়া আছে, টোল ফ্রি দিয়ে আমরা ফোন করলাম, উনি বললো ঠিক আছে আজকে না, কাল 9টার সময় আসবেন, এই নাম দিয়ে লক করে রাখেন। তখন ওই পাসওয়ার্ড দিয়া পিনটা দিতে বললো, হ্যাঁ দিয়া আবার নাম্বার বললো যে এই নাম্বার দেন, এই নাম্বার দিয়ে লক হয়ে গেছে। কিভাবে হচ্ছে এই জালিয়াতি কিভাবে সম্ভব হচ্ছে এই এটিএম এর মাধ্যমে, সেটাই দেখানোর চেষ্টা করেছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। দেখাবো তার পাঠানো প্রতিবেদন। এটিএম কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে ঠিক কি হয় সেটাই সরেজমিনে দেখাতে একটি ব্যাংকের এটিএম এসেছি আমরা, এবং এখানে আপনাদের দেখাবো কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে কি হয়। এটা কোন ব্যাংকের এটিএম সেটা আপনাদের জানাচ্ছি না, তবে কার্ড ট্র্যাপিং এর ক্ষেত্রে যখন কার্ড ঢোকানো হবে, আমি আমার কার্ডটি এখানে ঢোকালাম, ঢোকানোর পরে বিকল্প দেওয়ার কথা বলা হয় যে কোন কি অপশান আমি চুজ করব, কিভাবে আমি এগোবো। আমি এখানে এগোচ্ছি, আমার পিন চাইছে, পিনটা আপনাদের দেখাবো না। তারপর আমি প্রসেস করছি, প্রসেস করার পর যখন কোনো কাজ করছি, আমি কাজ করা যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই এটিএম কার্ডটা এইভাবে কিন্তু বেরিয়ে আসবে। এই যে আমি এটিএম কার্ডটাকে বের করে নিতে পারছি, কিন্তু কার্ড ট্র্যাপিংয়ের ক্ষেত্রে এইভাবে এটিএম কার্ড বের করে নেওয়া যায় না, কার্ডটা আটকে থেকে যায়। আর কার্ডটা আটকে থেকে গেলে তখন আমরা হেল্পলাইনে ফোন করার জন্য এদিক ওদিক ঘুরবো। এই সময়ের মধ্যেই কিন্তু যে দুষ্কৃতী জালিয়াত, সে কিন্তু তার জালিয়াতির মাধ্যমে আপনার কার্ডের একটা পুরো সিস্টেমকে কপি করে নিয়েছে। তার মাধ্যমে কিন্তু লক্ষাধিক টাকা প্রতারণা হতে পারে। তাই সতর্কীকরণের জন্য কার্ড ইনজেস্ট করার আগে ভালো করে খতিয়ে দেখবেন সেখানে কোনো দুষ্কৃতী কোনো ডিভাইস রিস্টোর করে রেখেছে কিনা।
অনেক সময় খালি চোখে তা খুঁজে পাওয়া অসম্ভব হয়, তবে সতর্কতার শেষ নেই। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এটিএমে আটকে যাচ্ছে কার্ড, সেখান থেকে স্ক্যান হয়ে যাচ্ছে এবং তারপর আপনার অ্যাকাউন্ট থেকে একের পর এক টাকা বেরিয়ে যাচ্ছে, পরিমাণটা লক্ষাধিকও হতে পারে। কিভাবে হচ্ছে এই জালিয়াতি, কি বলছেন সাইবার এক্সপার্টরা, শুনুন। বিভিন্ন জায়গায় যদি এরকম ধরনের স্কিমার লাগিয়ে রেখে দেয়, তাহলে সাধারণ মানুষকে, আমিও যদি কখনো এটিএমে যাই, সব সময় তো আমাদের পক্ষে সম্ভব না ডিভাইসটাকে নাড়িয়ে দেখার যে ওটা আদৌ এক্সটার্নাল কোনো ডিভাইস আছে কিনা। এটা যদি আমি বলি, সেটা খুবই হাস্যকর একটি বিষয় হবে। কারণ আরবিআই রুলস অনুযায়ী প্রতিটি এটিএম যেখানে রয়েছে সেখানে 24/7 হচ্ছে সিকিউরিটি গার্ড থাকা উচিত। যদি একটা সিকিউরিটি গার্ড থাকা অবস্থাতেও এই ধরনের ডিভাইস ইনপুট করা হয়, তাহলে সাধারণ মানুষ কেন, আমাদের পক্ষেও বোঝা কখনো সম্ভব হবে না, ইম্পসিবল এটা। যে জায়গায় এই ঘটনা ঘটেছে, এলাকার মানুষজন কি ভাবছেন, শুনুন। কোনোদিন দেখিনি এখানে, কোনোদিন সিকিউরিটি আর ব্যাংকে বলে ব্যাংক তো গুরুত্বই দিত না, বলে ওটা আমাদের ডিপার্টমেন্ট না, ওটা আমরা কিছু জানি না। কালকে যেহেতু আমাদের একটা বন্ধুর হয়েছে, কালকে 1,35,000 গেছে, আরও একটা দাদা তার 35,000 টাকা গেছে। এর জন্য আমরা জানতে পারলাম, থানাকে পুলিশকে জানিয়েছে, পুলিশও কোনো করলো না, শাটার নামিয়ে দিয়ে চলে গেল। আর পরের খবর নজর রাখবো। প্রকাশ্য মঞ্চে জিয়াউর রহমানের বিতর্কিত মন্তব্যে তোলপাড় TV9 বাংলায় খবর সম্প্রচারের পরই সক্রিয় মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই জিয়াউরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দল। রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন ঘনিষ্ঠ জিয়াউর রহমান ফলে ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্যের জেরে জবাব তলব করা হয়েছে হরিশ্চন্দ্রপুর তৃণমূল বিধায়কের কাছেও। সেই জবাবের ভিত্তিতে বৈঠক করে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট পাঠাবে জেলা তৃণমূল কংগ্রেস। এরপরই ব্লক সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে সূত্রের খবর। সর্বদাই সবাইকে নির্দেশ দেন যে শৃঙ্খলিতভাবে সবাই থাকো এবং মানুষের কাজ করো। যদি কোনো নেতা, জেলার কোনো প্রান্তের কোনো নেতা যদি কোনো রকমের কুরুচিকর মন্তব্য করেন যা দল বিরোধীর সাথে কাজের সাথে যুক্ত, তাহলে সে সম্পর্কে দল নিশ্চয়ই দলের আভ্যন্তরে আলোচনা করবে এবং রাজ্য কমিটির সাথে পরামর্শ করে নিয়েই সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনারা যে হরিশ্চন্দ্রপুরের কথা বলছেন, আমরা ইতিমধ্যে আমাদের ওখানে বিধায়ক এবং মন্ত্রী আছেন সম্মানীয় তাজমুলদা, তাকে আমরা বলেছি যে দ্রুত আসল ঘটনাটা কি ঘটেছিল সেটা জেনে নিয়ে জেলা পার্টির কাছে একটা রিপোর্ট করতে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে আমরা রাজ্য কমিটির রাজ্য সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে দল সিদ্ধান্ত গ্রহণ করবে। বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল ছাত্র পরিষদের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন জিয়াউর রহমান। আর সেখানে গোলকিপারের ভূমিকায় দেখা যায় আইসিকে। ফুটবলের শট মারেন তৃণমূল নেতা। খেলা শেষে আইসিকে পাশে বসিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দেন ব্লক সভাপতি। জিয়াউর রহমানের মন্তব্যে ক্ষুব্ধ দলের প্রথম সারির নেতারা। যে ব্লক সভাপতি ঔদ্ধত্য দেখিয়েছেন তাকে তৃণমূলের শত্রু মনে করি। নিজের দলের ব্লক সভাপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। কেউ কোনো রকমের উদ্ধত্তমূলকভাবে কথা বলা বা এ ধরনের কথা উক্তি করা যারা যদি করে থাকেন কেউ, তাহলে দল অ্যাকশন নেওয়া উচিত। এবং সেখানে মন্ত্রী আছেন, নির্ধারণ করবেন, জেলা সভাপতি আছেন রহিম বক্সি সাহেব, উনিও দেখছেন। এই ধরনের মন্তব্যকে কেউ সমর্থন করে না। এটা একটা ছেলে মানুষই কথা, কিংবা ও তৃণমূলের শত্রু আছে বলে আমি মনে করছি। ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্যে শাসক দলকে তীব্র নিশানা বিরোধীদের। প্রথম থেকে পশ্চিমবঙ্গে বলে আসছি, তৃণমূল কংগ্রেস আর প্রশাসন এক। গোলে বল মারছে আইসি, গোলকিপার হচ্ছে তৃণমূল কংগ্রেস বল মারছে, গোলে আইসিকে বসিয়ে বিরোধীদের সম্বন্ধে বাজে বাজে কথা বলেই হাইলাইটস হওয়ার একটা চেষ্টা। ওই জাতীয় লোককে মনে হয় ওই এলাকায় কিংবা ওর পাড়াতেই কেউ চেনে না। এসব কিছু কথা বলে তৃণমূলের যে ট্র্যাডিশন, যে বাজে কথা বলে হাইলাইটস হওয়া এবং তার পরিবর্তে নানা রকম অর্থনৈতিক সামাজিক যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় ভরপুর হওয়া। এ নিয়ে রাজনৈতিক চাপানুতর কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ছবিটা কি জানবো, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, একেবারে কথা বলবো প্রসেনজিতের সঙ্গে।
একদম দেখো, মালদায় লাগাতার একাধিক ঘটনা ঘটছে। আমরা কিছুদিন আগেই তো দেখলাম বাবলা সরকার তৃণমূলের নেতা, তিনি মারা গেলেন গুলিবিদ্ধ হয়ে। দলের অন্দরেই কেউ জড়িত বলে দলের একদল নেতা অভিযোগ করলেন। তারপর দেখলাম ফুটবল খেলার মাঠে আকাশে বন্দুকের গুলি ছোড়ার লড়াই। আর এবার থানার একজন শীর্ষকর্তাকে বসিয়ে নিয়ে প্রকাশ্যে তৃণমূলের নেতাদের একটা অংশ বলছেন যে আগামী নির্বাচনে 2026-এ ছাল ছাড়িয়ে নেওয়া হবে, সেই সময় রেফারি কেউ থাকবে না, অর্থাৎ খেলা হবে মালদায়। আর এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, সেখানে আদৌ আইনের শাসন আছে কিনা। কি করে প্রকাশ্যে তৃণমূলের নেতারা রাজ্যের তৈরি করা গাইডলাইনের বাইরে গিয়ে এই কথাগুলো বলছেন। আর ঠিক সেই জায়গা থেকেই কিন্তু 2026-এর নির্বাচনের আগে নিজেদের ভাবমূর্তিকে স্বচ্ছ করতে চাইছেন সাবিত্রী মিত্ররা, যে কারণেই কিন্তু তিনি আগে ভাগেই জানিয়ে দিচ্ছেন ব্লক সভাপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন তারা এই ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছেন, কেন সাধারণ মানুষের কাছে এ নিয়ে ভুল বার্তা যাচ্ছে, তা নিয়ে তিনি প্রকাশ্যে দেখো প্রসেনজিৎ, শীর্ষ নেতৃত্ব প্রথম থেকেই কিন্তু একটা বার্তা দিয়ে আসছেন, কিন্তু তারপরেও এই নিচু স্তলার যারা কর্মীরা রয়েছেন বা যারা নেতৃত্ব স্থানীয় রয়েছেন, তারা কেন বিষয়টা বুঝতে পারছেন না? তারা এই ধরনের ঔদ্ধত্য দেখাচ্ছেন, তারা এতটা সাহস পাচ্ছেন কিভাবে? দেখো, মালদায় জেলা তৃণমূল একাধিক গোষ্ঠীতে বিভক্ত, একাধিক নেতারা তাদের নিজেদের অনুগামীদের নিয়ে রয়েছেন, নিজেদের মতো করে কাজকর্ম করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নানা বিরোধও রয়েছে। একাধিক জায়গায় একাধিক ঘটনা মালদায় ঘটেছে, বারবার শিরোনামে আসছে মালদা। সেই জায়গা থেকেই কিন্তু সাবিত্রী মিত্ররা চাইছেন বিধানসভা নির্বাচনের আগে নিজের টিকিটটা যেমন কনফার্ম করা, তেমনি সাধারণ মানুষের কাছে একটা স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া এবং দলের শীর্ষ নেতাদের কাছেও একটা স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া কারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন মালদায়। প্রসেনজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ।